নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএসজিএনএক্স বেঙ্গল ইউটিউব চ্যানেলের আগে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের বিভিন্ন রকম পরীক্ষার জন্য তোমাদের স্ট্র্যাটেজিক প্ল্যান, রুট ম্যাপ কীভাবে কী হওয়া উচিত তার আমরা একটা ডিটেল আলোচনা সবসময় করতে চেষ্টা করেছি। সেই রকমই যে পরীক্ষাটা নিয়ে এখন স্টুডেন্টরা সবথেকে বেশি নিজেদের মধ্যে কথা বলছে বা ট্রাই করছে সেটা হচ্ছে জেকার জন্য জেকার সিলেবাস এখনও রিলিজ যেহেতু করেনি, পুরনো সিলেবাস দেখে এবার নতুন নতুন কী কী স্ট্র্যাটেজি ফলো করা উচিত সেগুলো সব কিছু নিয়ে আমরা আমাদের ভিডিওটা ডিটেল আলোচনা করেছি। তোমরা সময় নষ্ট করো না, চটপট এই ভিডিওটা দেখে নিজেদের প্ল্যান ঠিক করো তোমাদের আগামী 4 মাস তোমাদের কীভাবে কী করতে হবে। তো চলো আমরা চলে যাই আমাদের ল্যাপটপের স্ক্রিনে এবং সেখানে ডিটেলে পয়েন্ট টু পয়েন্ট অ্যানালিসিস করে আমরা দেখব জেকা কীভাবে ক্র্যাক করতে পারবো। বন্ধুরা দেখো, জেকা 2025-এর যে সিলেবাস সেটা কিন্তু এখনও রিলিজ করেনি, কিন্তু যদি দেখো 2024 সালে জেকা হয়েছে, 2023 সালে জেকা হয়েছে, এই সময়ের যে সিলেবাস সেটাকে আমরা কিছুটা ফলো করে রেখেছি। তাহলে সেই সিলেবাসের কনসেপ্ট অনুযায়ী তোমাদের সিলেবাস বা তোমাদের যে প্রিপারেশন স্ট্র্যাটেজি সেটাকে ডিজাইন করা যেতে পারে। এখন দেখো, জেকার সিলেবাস যদি এখন অ্যাড করে, কি অ্যাড করতে পারে? বড়জোর হচ্ছে ম্যাথামেটিক্স অ্যাড করবে। ম্যাথামেটিক্স তো আমি বলবো যে তোমাকে বাইরের ইউনিভার্সিটিগুলোর জন্যও তো তোমাকে পড়তে হবে, সব কিছুর জন্যই প্রিপেয়ার করে। বা হ্যাঁ, যারা ভাবছে যে শুধু জেকা দেবো তাদের জন্য এটা একটু ক্রুশিয়াল হতে পারে, কারণ জেকার সিলেবাস যদি 3 মাস আগে বলে দেয় যে সিলেবাস চেঞ্জ হয়েছে, তখন কিন্তু সেটাতে ইনকর্পোরেট করাটা বেশি কঠিন। তাহলে ওভারঅল একটা স্ট্র্যাটেজি ফিক্স করি যে ওল্ড জেকা সিলেবাস এবং তার সাথে নতুন নতুন কী কী জিনিস পড়া যায় সেটা একটু ভালো করে বলবো। তো দেখো, জেকার সিলেবাসে যদি আমরা কম্পিউটার সায়েন্সের সাবজেক্টের কথা বলি, তাহলে কম্পিউটার সায়েন্সের সাবজেক্টের কথা বললে যে জিনিসটার চাপটা প্রথমেই থাকে সেটা হচ্ছে তোমার সি++ আর ডিএসএ। এই তিনটেকে আমি স্পেশাল প্রায়োরিটি দেবো। কেন দেবো? দেখো, যদি কোশ্চেন দেখো পুরনো জেকার কোশ্চেন, তাহলে এখান থেকেই ম্যাক্সিমাম তুমি কোশ্চেন পাবে। কত নাম্বারের কোশ্চেন পেতে পারো? দেখো, জেকাতে টোটাল 120 মার্কসের কোয়েশ্চেন হয়। এই তিনটে পার্টের থেকে তুমি ধরে রাখো যে 35 to 40 মার্কস তো তুমি মিনিমাম পাবে, ঠিক আছে? ইফ নট মোর, এর থেকে বেশিও পেতে পারো। এরপরে যদি সেকেন্ডারি ইম্পর্টেন্সের রেসপেক্টে বলি, তাহলে বলবো ওএস, ডিবিএমএস, নেটওয়ার্ক, এই সাবজেক্টগুলোর ইম্পর্টেন্স অবশ্যই আছে। ওএসের সাথে আমি ইউনিক্সটাকেও জুড়ে দিচ্ছি। এই পার্টটুকু থেকে কত পাবে? এই 4টে সাবজেক্টের যে পার্ট, আমার ধারণা এই 4টে সাবজেক্টের থেকে তুমি মোটামুটি করে ধরে রাখো, এখানেও মোটামুটি 30 মার্কস তুমি ধরে রাখো। তাহলে 120 মার্কসের মধ্যে 70 মার্কস শুধু এই জায়গাটা থেকে কভার হচ্ছে। এবারে আসি, আর যেগুলো পড়তে হয় সেটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স, তাছাড়া তোমার সফটওয়্যার, এমএল, এগুলো তো মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট। এবার তুমি ভাবতে পারো যে 120 মার্কসের পরীক্ষা, তুমি যদি 3টে পার্টে 40-40-40 করে দাও, তাহলে ওই সাবজেক্টের ওই পেপারগুলোর ইম্পর্টেন্স বেশি কীভাবে হচ্ছে? তার কারণটা হচ্ছে, দেখো, আমি যখনই তোমাকে সাবজেক্টের মার্কস বলছি, আমি তোমাকে মিনিমাম মার্কস বলছি। তো আমি কিন্তু তোমাকে মিনিমাম কখনোই তোমাকে 120 মার্কসের পুরো ডিস্ট্রিবিউশনটা দেবো না, কারণ ওটা আমার পক্ষে এক্স্যাক্ট বলা সম্ভব নয়। এই পার্টটুকু থেকে তুমি 20 মতন মার্কস পাবে। তাহলে দেখো, 40-30-20 মিলে কত হয়? 90। কিন্তু আমাদের জেকার তো পরীক্ষা হয় 120 মার্কসের। তাহলে বাকি 30 মার্কস কীভাবে আসবে? বাকি 30 মার্কস তুমি র্যান্ডমাইজ ধরো, যে প্রত্যেকটা জায়গা থেকেই আসবে। আমি পুরো কোর পসিবিলিটি অফ নাম্বার বলছি। এখন হ্যাঁ, এই 30 মার্কস যেটা আমি রাখিনি, সেটা কি সি++ ডিএসএ থেকে আসতে পারে? অবশ্যই আসতে পারে, কিন্তু পুরো 30 মার্কস হয়তো আসবে না, অল্প অল্প করে এদিক ওদিক করে আসবে। এখন যদি প্রিপারেশনের জায়গা থেকে বলি, তাহলে এই 3টে সাবজেক্টকে সব থেকে বেশি সময় নিয়ে প্রিপারেশনটা নেওয়া দরকার। দেখো, এখন হচ্ছে আমাদের জানুয়ারি মাস, ফেব্রুয়ারি আসতে চলেছে। তো এরকম জায়গাতে দাঁড়িয়ে তোমাদের কাছে নিয়ারলি 4 মাস মতন আর সময় রয়েছে। এই 4 মাস যে পিরিয়ডটা, এই 4 মাসের পিরিয়ডকে তুমি কিভাবে ইউজ করবে ভেবে দেখো। 4 মাসের পিরিয়ডে যদি এত কিছু শেষ করতে হয়, তাহলে ফার্স্টেই এই টপিকটাকে তোমাকে 1 মাসে শেষ করতে হবে, কিন্তু সেটা করতে গেলে অনেক ছোট ছোট খুঁটিনাটি পড়া হবে না। তো আমি এটাকে 1 মাস না বলে আমি বলবো যে 1.5 থেকে 2 মাস তুমি এই টপিকটার জন্য টাইম দাও। আর ওএস, ইউনিক্স, ডিবিএমএস, নেটওয়ার্কিং, এগুলো 1 মাস মতন টাইম দাও। আর এই পার্টটা এই তার মধ্যেই, এদের মধ্যেই যে রেসিডিউ যে টাইমটা পাবে সেটাকে ব্যবহার করে করো। কিন্তু দেখো, জেকা তো আমাদের মে মাসে হবে সম্ভবত, এখন এক্স্যাক্ট ডেট বলেনি, বাট সম্ভবত এরকমই হবে। তো সব মিলিয়ে যদি বলতে হয়, তাহলে তোমার এই 4 মাসের মধ্যে এতগুলো টপিক কীভাবে করবে?
প্রথমত দেখো যারা বিসিএ পড়েছো বা বিএসসি পড়েছো তারা অলরেডি এই সাবজেক্টগুলো পড়েছো, তো তোমরা নতুন কিছু করছো না, তোমরা রিভিশন করছো। এই যে 1.5 থেকে 2 মাস, 1.5 থেকে 1 মাস, এই যে এখানে 1 মাস বলছি, এই টাইমটা কিন্তু তোমাদের কনসেপচুয়াল পড়ার জন্য নয়, এই টাইমটা তোমাদের রিভিশন করার জন্য। কারণ তোমাকে যদি এখন স্ক্র্যাচ থেকে পড়া শুরু করতে হয় তাহলে কিন্তু ধরতে হবে যে তোমার অনেক লেট হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তোমার আর এবারের জায়গা কতটা পসিবিলিটি আছে আমি শিওর হয়ে বলতে পারবো না। বাট একটা কথা দেখো, যদি আমরা এই টাইমিংটাকে ধরি, রিভিশনটা কীভাবে করতে হবে? রিভিশনের ব্যাপারটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন্স সেগুলো, এবং এটা নট অনলি ফর জেকা দেখবে, জেকার পাশাপাশি তুমি ভিআইটি তো কোশ্চেন অ্যাকচুয়ালি রিলিজ হয়নি, তো ওটাকে পাওয়াটা মুশকিল। এছাড়া তুমি দেখতে পারো হচ্ছে সিইউইটি পিজি, বাট সিইউইটি পিজির কোশ্চেন যদি গতবারের দেখো তাহলে কিছুটা জেকার মতন সিলেবাসই আছে। এগুলোর পাশাপাশি তুমি এগুলো ছাড়া যেগুলো গভর্নমেন্ট আইটি জবস যেগুলো রয়েছে তারও মানে তার কোশ্চেন্সগুলোও দেখতে পারো। এখন তুমি বলতে পারো যে গভর্নমেন্ট আইটি জবের কোশ্চেন দেখে আমার কী লাভ? তার কারণটা হচ্ছে যে এই সমস্ত পেপারগুলোতে যে কম্পিটিটিভ যে কোশ্চেন্সগুলো হয়, কম্পিটিটিভ এক্সামে যে কোশ্চেন্সগুলো হয় সেগুলো নট টু টাফ, নট টু ইজি। যেরকম ধরো গেটের কোশ্চেন তুমি যদি এই পার্সপেক্টিভ থেকে দেখো তোমার টাফ মনে হবে, কিন্তু গভর্নমেন্ট আইটির কোশ্চেনটা কীরকম? ইনফরমেটিভ, মেমোরাইজ করার ব্যাপার। আর জেকার ক্ষেত্রে বলি বা এমসি এন্ট্রান্সগুলোর ক্ষেত্রে বলি, এখানে ইনফরমেটিভ কোশ্চেন একটু হলেও বেশি থাকে। তো সেই কারণে আমার সাজেশন হবে যে তোমরা যখন এগুলোকে পড়বে তোমাদের ট্রাই নেওয়া উচিত যে প্যাটার্নের কোশ্চেন আসতে পারে সেই প্যাটার্নটাকে অভ্যাস করা। তো সেই জন্য আমি বলবো যে প্রিভিয়াস ইয়ারকে প্র্যাকটিস করো, প্রিভিয়াস ইয়ার ধরে পড়ো। এখন একটা ব্যাপার হয় যে জেকার যখন কোশ্চেন কেউ সলভ করতে যায় তখন তো সে যখন পায় সে তো ধোক কোশ্চেনটা পায়, সে তো শুধু তোমার সি প্লাস প্লাস বা ডিএসের পায় না, সব কিছু মিলিয়ে পায়। তুমি সব কিছু প্রথমে দেখবে না, তুমি যখন সি প্লাস প্লাস ডিএসএ দেখবে তুমি শুধু এই টপিকগুলো থেকে যা কোশ্চেন আসছে সেগুলোই দেখবে। অ্যাটলিস্ট তুমি এটা তো জানো যে কোন কোন টপিক আছে, সেই টপিকে নিয়মিত কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করো। কারণ দেখো, কোশ্চেন অ্যান্সার যদি প্র্যাকটিস থাকে তাহলে তুমি এক্সাম এনভায়রনমেন্টের সাথে পরিচিত থাকবে, এবং দেখো মনকে প্রিপেয়ার করো যে না জানা কোশ্চেন আসবে, জানা কোশ্চেন তো কেউ ওরমভাবে দেবে না। এইবার যদি বলি পিওয়াই কিউ সলভ করতে করতে সব মিলিয়ে তোমাদের কাছে যেহেতু 4 মাস সময়, আমি বলবো যে এভরিডে 10টা করে কোশ্চেন করো। 10টা করে কোশ্চেন 30 দিনের মধ্যে, দেখো আমি 30 দিন না ধরলাম, আমি ধরে নিচ্ছি যে 30 দিনের মধ্যে তুমি 20 দিন করলে, তাহলে তোমার 200টা কোশ্চেন পার মান্থ কমপ্লিট হচ্ছে। তাহলে যদি 4 মাসের তুমি প্রিপারেশান ধরো তাহলে 200 গুণ 4 কত হয়? 800টা কোশ্চেন। 800টা কোশ্চেন তুমি যদি প্র্যাকটিস করে যেতে পারো তাহলে ধরে রাখো যে কটা পরীক্ষার আমি এখানে নাম লিখলাম প্রত্যেকটা পরীক্ষা কোয়ালিফাই হয়ে যাবে। কিন্তু এই 800টাকে 1000 করতে পারলে এই চান্সেস আরও বাড়বে। তো ব্যাপারটা হচ্ছে তাহলে প্রিপারেশানটা কীভাবে নেব? পড়বো, আমি অলরেডি পড়েছি, তো সুতরাং আমি যখন পড়বো আমার চেষ্টা থাকবে প্র্যাকটিস অ্যান্ড মোর প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস হবে কোশ্চেন সলভ করার ব্যাপারটা তত ভালো হবে, তত হাতটা খুলবে। এই জিনিসটার উপরে ফোকাস করো। আবারও বলছি, যে ডিস্ট্রিবিউশন লিখলাম এর তো এদিক ওদিক হবেই, কারণ আমি কিন্তু 120 মার্কসের ডিস্ট্রিবিউশন লিখিনি। একটা কথা বলবো যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে সব পড়তে যাবে না, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে পড়তে যাবে টেস্টিং, ঠিক আছে? টেস্টিং, কোকোমো, এই জায়গাগুলো। ডিজিটালের সব জায়গা পড়বে না। যারা সিইউটি দিচ্ছ তারা মসের জায়গাটা পড়বে, যারা জেকা দিচ্ছ তারা মেনলি সিকোয়েন্সিয়াল আর কম্বিনেশনাল সার্কিটটা পড়বে। এই দুটো পরীক্ষার প্রশ্নের ধরনটা দেখে আমার মনে হচ্ছে দুজনের ফোকাসটা দু জায়গায়। এমএল যদি পড়ো, এমএলে অবশ্যই মডেল, কার্নেল, ঠিক আছে, ছোটো ছোটো যে ডেফিনেশান, এমএলের অঙ্ক কেউ করতে দেবে না, চিন্তিত হয়েও না, ডেফিনেশানগুলোকে ভালো করে পড়ে যাও। একই কথা আমি নেটওয়ার্কের ক্ষেত্রেও বলবো, নেটওয়ার্কে বরঞ্চ আমি ফোকাস করতে বলবো, বেশি বলবো IPv4, IPv6 ডেটাগ্রাম, এইগুলোর উপরে। ওএস, ইউনিক্স, কমান্ডের উপর চলে ইউনিক্স, ওএস, মেমোরি ম্যানেজমেন্ট সব থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর একটা জিনিস আমি লিখিনি এখানে, সিওএ। এই জন্য লিখিনি কারণ ওএস আর সিও এর মধ্যে একটা মেজর ওভারল্যাপ আছে। সুতরাং ওএস যখন পড়বে তার মধ্যে দিয়েই সিওএটা পড়বে, এবং সেখানে সিওএতে কিন্তু পাইপলাইন জায়গাটা খুব ভালো করে দেখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট।
দেখো মোটামুটি কভার এই জন্য করছি কারণ সবসময় পড়ার দরকার পড়ে না, যেটুকু পড়ার দরকার পড়ে ফোকাসটা সেটুকুর উপরে রাখাই ভালো। বাকি সাবজেক্ট তো তুমি ভালোভাবেই জানো, আর যদি ভালোভাবে নাও জানো এই মুহূর্তে স্ক্র্যাচ থেকে প্রিপেয়ার করার থেকে কোশ্চেন দেখে প্রিপেয়ার করাটা মাচ বেটার আইডিয়া। আমি তো বলবো যে জেকাতে যারা সিরিয়াস জেকা নিয়ে তাদেরকে আমি তো বলবো যে জেকার র্যাঙ্ক ফার্স্ট 50-এ আনার চেষ্টা করো। 100 পার হলে কলেজ পাওয়ার ক্ষেত্রে অনেক আনসার্টেনিটি ফেস করতে হয়। এই জায়গাগুলো মাথায় রেখে যদি পরীক্ষা দাও আশা করছি সবার ভালো হবে। আপাতত এটা একটা স্ক্র্যাচ ওভারভিউ দিলাম, পরবর্তীতে বিভিন্ন রকম সাবজেক্টের উপরেও আমরা আরও তোমাদের রোডম্যাপ নিয়ে আসবো, কিন্তু একটা ভিডিওতে যেটা দেখালাম সেটাকে তোমরা অন্ততপক্ষে 15 দিন ফলো করার চেষ্টা করো। আশা করছি তোমরা সিরিয়াস চেঞ্জেস লক্ষ্য করবে। খুব তাড়াতাড়ি নতুন কন্টেন্ট নিয়ে আবারও দেখা হবে।